আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার কথাটা একবার শুনবে প্লিজ, একবার। সুলতানা জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন। তোর মুখ থেকে একটা কথা শুনতে চাই না আমি। আগেই আন্দাজ করেছিলাম তোদের মধ্যে কিছু আছে। তুই আমার মেয়ে হয়ে এসবে জড়াতে পারলি? রোজা মাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে বললেন, তুমি ভুল ভাবছো আম্মু। ও আমি ভুল ভাবছি? তুই বলতে চাইছিস ওর সাথে তোর সম্পর্ক নেই? ছেলেটার বলা কথাটা মিথ্যা? রোজা নিভে যাওয়া গলায় বলল, আমি সেটা বলছি না। উনি আমাকে পছন্দ করেন সেটা একান্তই ওনার ব্যাপার। আমার খেয়াল রাখেন নিজের ইচ্ছেতেই, আমার সব ব্যাপারে বাড়াবাড়ি করেন নিজের থেকেই। আমি ওনাকে কখনো বলিনি যে সে আমাকে ভালো। সুলতানা রাগ সামলে প্রশ্ন করল, তাহলে কাল রাতে বাগানে ওর সাথে কি করছিলি? সকালে ওর ঘরে কি করছিলি? কাল রাতে এত ঘনিষ্ঠতা ভাবে ছিলি যে? রোজা কিং কর্তব্য বিমূঢ়। এসব কথা সুলতানা জানল কিভাবে? কোনো অবিবাহিত ছেলে মেয়ে এক ঘরে দেখা সাক্ষাৎ করবে স্বপ্নেও ভাবতে পারেন না তিনি। কাল রাতের ঘটনা আর সকালে যে আতৃষ্যের ঘরে কফি নিয়ে গিয়েছিল সেটা তো কেউ জানে না। তাহলে রোজা অসহায় ভঙ্গিতে মাকে যা কিছুই বোঝানোর চেষ্টা করল না কেন, সুলতানা ওর একটা কথাও বিশ্বাস করলেন না। রোজার জন্য নিজের বোনের সংসারে অশান্তি হতে দেবেন না। ভীষণ রাগারাগি করে রোজাকে অনেক কথা শোনালেন এবং রুম থেকে বের করে দিলেন। তখন রোজার মনে বেজায় রাগ, কারণ সুলতানা কখনো ওর সাথে এত রুক্ষ হয়ে কথা বলেনি। ওর সব রাগ আক্রোশ গিয়ে পড়ল আতৃষ্যের ওপর। আশপাশ একবার দেখে পা বাড়ালো আতৃষ্যের ঘরের দিকে। আজ এর একটা বিহিত করেই ছাড়বে ও। সবসময় বাড়াবাড়ি করা, জানে না যে রোজার মা কতটা রক্ষণশীল। কিন্তু ঘরে আতৃষ্যকে পাওয়া গেল না। বিরক্ত রোজা নিচে এসে খুঁজল, সেখানেও নেই। বাড়ির লোকজন যার যার ঘরে বিশ্রাম নিচ্ছে। দারোয়ানের কাছ থেকে রোজা জানতে পারল আতৃষ বাইরে বেরোয়নি। তার মানে বাড়িতেই কোথাও আছে, মানে ছাদে। রোজা দ্রুত পায়ে ছাদে পৌঁছল। বেহায়া লোকটা ইটের ওপর পা তুলে বসে আছে। আকাশে ভেসে থাকা শুক্লা দোষের চাঁদ আর ঝিমতে থাকা তারাদের ভিড়ে চারপাশটা মোহময় হয়ে আছে। সেই মায়াবী আলোতে দৃষ্টি বিনিময় হলো দুজনের। এক পলকের দেখাই রোজা বুঝে গেল মানুষটার জ্বর এখনো কমেনি, কেমন অসুস্থ দেখাচ্ছে। তবুও একটু আগের ঘটনাগুলোর কথা মনে পড়তেই ধূপধাপ পা ফেলে আতৃষ্যের সামনে এসে দাঁড়ালো। আতৃষ নিশ্চুপ থেকে রোজার কর্মকাণ্ড দেখায় মগ্ন হতেই রোজা তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, জ্বর কমেনি আপনার? ঔষধ খাননি? আতৃষ জবাবে বলে, তোমাকে দেখলেই জ্বর বেড়ে যায়। অবান্তর কথায় বিরক্ত হয়ে রোজা সোজাসুজি প্রশ্ন করল, আপনি মাকে এটা কি বললেন? কোনো ধারণা আছে আপনার এতে মা কতটা রেগেছে? মায়ের সামনে নিজেকে বেহায়া প্রমাণ না করলে কি হতো না? আতৃষ কথাটা আমলে নিয়েছে এমন ভাব করেই বলল, শাশুড়ির কাছে বেহায়া প্রমাণিত হলেই বা কি আসে যায়? রোজা ব্যগ্র কণ্ঠে বলল, আসে যায়। মা কতটা ফালতু ভাববে জানেন আপনি? লাজ লজ্জাহীন একটা ছেলে আপনি। উফ। আতৃষ হাসল। আপাত মস্তক রোজাকে পরখ করে ঘোর লাগা গলায় বলল, হাবুডুবু খাচ্ছ তুমি? রোজা আশেপাশে তাকিয়ে তেমন কিছু বুঝতে না পেরে কড়া গলায় বলল, মানে জ্বর হয়ে মাথা গেল নাকি আপনার? আমি কোথায় হাবুডুবু খাচ্ছি? আতৃষ গাঢ় শ্বাস ফেলে বলল, আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ? এতক্ষণে ওর কথার মানে বুঝতে পারল রোজা, আর তাতেই ওর রাগ হলো। লোকটাকে শাসাতে এসে নিজেই ফেসে গেল সে। সাজানো কথাগুলো তালগোল পাকিয়ে ফেলল। রাগী স্বরে বলল, মাথা খারাপ হলে সবারই এমন মনে হয়। অবশ্য এটা দোষের কিছু না, কারণ আমি তো আগে থেকেই জানি আপনার মাথায় যে গন্ডগোল আছে। আতৃষ হাসল, তারপর থেমে থেমে বলল, সেটা তো তোমাকে দেখার পর থেকেই। এই যে আমার ভীষণ চুমু খেতে ইচ্ছে করছে, সেটা তুমি সামনে আছো বলেই। আচ্ছা তুমি এত বোকা কেন মেয়ে? আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ আর ভাবছো আমি সেটা বুঝতে পারবো না? নো 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 ওয়ে। এটা ভাবার নিছকই তোমার ভুল।
রোজা তীক্ষ্ণ চোখে তাকাতেই আদৃশ ওর মুখে আঙ্গুল দিয়ে বোঝালো ও চুপ থাকবে। অসুস্থ লোকটাকে কথা শোনানোর ইচ্ছে হলো না বলে রোজা কপট রাগ দেখিয়ে সেখান থেকে চলে যেতে নিলেই আদৃশ পেছন থেকে বলল, তুমি এত অদ্ভুত কেন রমণী? আমার মতো ছেলেকে কেউ এভাবে কষ্ট দেয়, ইগনোর করে? আমি যে তোমাকে ভালোবাসি, কেন বোঝো না? আদৃশ্যের কণ্ঠে কি যেন একটা ছিল। রোজা পুরোপুরি থেমে গেল। বুকের মধ্যে তীব্র একটা যন্ত্রণা শুরু হলো তখনই। আসলেই তো, কেন সে এত ইগনোর করে লোকটাকে? সে নিজেই তো লোকটার প্রেমে পড়ে গেছে। তাহলে দু একটা ভালো মন্দ কথা তো বলতেই পারে। ও অন্যরকম এক ঘোরে থেকেই উত্তরে বলল, সব সময় আমরা যা চাই তা পাই না, তাই যেটা পাওয়ার সম্ভাবনা নেই সেদিকে হাত বাড়িয়ে কী লাভ বলুন তো? তাতে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই নেই। তাই বোঝার ক্ষমতাটার চর্চা করা ইদানিং বন্ধ করে দিয়েছি। আদৃশ জ্বর নিয়েই দুপা এগিয়ে এসে বলল, তোমার চোখের দিকে তাকালেই আমি মন পড়তে পারি। এত ভালোবাসো তবুও কেন অস্বীকার করো? কেন এত কষ্ট পাও? কেন বুঝতে চাও না তোমার কষ্টগুলো তীক্ষ্ণ ফলার মতো আমার বুকে আঘাত দেয়? তোমার চোখের জলের এক একটা ফোঁটা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। কেন বুঝো না? রোজা শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। মানুষটা ওকে এত বোঝে কেন? আতিশ ওর ঘাড়ে চিবুক রাখতেই প্রচণ্ড গরম অনুভূত হলো রোজার। শক্ত কাঠের ন্যায় দাঁড়িয়ে থেকে আতিশকে বলল, দেখুন, আপনার আমার পরিবারের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আপনারা যতটা আধুনিক, আমরা ঠিক ততটাই রক্ষণশীল। স্রোতের দু প্রান্তের কখনো মিল হতে পারে না। আতিশ অস্ফুট স্বরে বলল, আমার তো একটাই অভাব, সেটা একমাত্র তোমার ভালোবাসা। আর এই অভাব নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলে আমার একটা অপূর্ণ আক্ষেপ থেকে যাবে। একবার বলো না ভালোবাসি, আমি সব ঠিক করার সর্বোচ্চ চেষ্টা করব। রোজার যে কি হলো তখন সে বুঝে উঠতেই পারল না। আতৃষের কাকুতি ভরা কথাগুলো ওর মনে ঝড় বইয়ে দিচ্ছিল। দুফোঁটা জল জমেছিল বোধহয় চোখের কোণে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল সেটা। রোজা খুব আস্তে নিচের মনে বিড়বিড় করতে করতেই ও বলল, ভালোবাসি বললেই তো আর আমরা এক হয়ে যাব না। তারপর একটা মিনিটের মধ্যে আরও অদ্ভুত এবং ভয়ানক কাণ্ড ঘটিয়ে বসল আতৃষ। রোজাকে নিচের দিকে ঘুরিয়ে ওর কপালে শক্ত একটা চুমু বসিয়ে ধূপধাপ করে নিচে চলে গেল। ঠিক তখনই হুঁশ ফিরল রোজার। যে ব্যাপারটা মিটমাট করার উদ্দেশ্যে ছাদে এসেছিল, এখন ওরই দৌলতে আরও ঘেটে গেল সেটা। আতৃষের কথাগুলো ওকে এতটা ঘায়েল করে দিবে জানতো না ও। নিজেকে তো সামলে রেখেছিলই, তাহলে কেন ও দুর্বল হয়ে পড়ল এবং অজান্তেই মনের কথাটা প্রকাশ করে দিল আতৃষের সামনে? কেন? হৃৎপিণ্ড ট্রেনের গতিতে ছুটছে রোজার। মনটা বড্ড অস্থির লাগছে ওর। নিঃশ্বাস বন্ধ করে নিচে নামলো ও। কিন্তু লিভিং রুমে পৌঁছতেই ও হতভম্ব হয়ে গেল। সোফায় বসেছিল আতৃষ, ইনায়েত সাহেব, ইমতিয়াজ সাহেব আর আজিজুর রহমান। বাড়ির গিন্নিরা, এমনকি রোজার মাও ছিল। উৎস ওর বন্ধুরা ঈশা, ফিহা কেউই বুঝতে পারছিল না আতৃষকে এত উচ্চাটন কেন দেখাচ্ছে। ইনায়াত সাহেবের পাশ থেকে সরে তারা পায়ের কাছে বসে আতৃষ অনুরোধের সুরে বলছে, রোজাকে আমার চাই আব্বু। ওকে হারালে আমি মরে যাব। দেখো, একমাত্র ওকেই আমি ভালোবাসি। ওকে আমার করে এনে দাও না আব্বু। ঘর ভর্তি মানুষের মধ্যে ছেলের মুখে এই কথা শুনে ইনায়াত সাহেব কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আতৃষ যেন ছোট্ট বাচ্চাদের মতো জেদ ধরে বসেছে। তার মুখে এই এক কথা, রোজাকে ওর চাই চাই। ইনায়েত সাহেব হালকা কেশে ইশারায় ওকে চুপ করতে বললেও আতৃষ নাছোড়বান্দা। এদিকে মিতালি, নিশিতা দুজনেই শান্ত চোখে ঘটনা পর্যবেক্ষণ করছেন। রোজার বাবা আজিজুর রহমান কি বলবেন বুঝতে পারছেন না। তার ভীষণ রকম অস্বস্তি হচ্ছে। সুলতানা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আতৃষ যে এমন কাণ্ড করবেন তা ঘুণাক্ষরেও ভাবেননি তিনি। রোজা এইসব দেখে একরাশ লজ্জা আর ভয় নিয়ে উপর তলায় গিয়ে দরজা বন্ধ করে ঘরে বসে রইল। এই মুহূর্তে আতৃষকে পৃথিবীর সবচেয়ে বেহায়া লোকের উপাধি দিতে ইচ্ছে করল।
সবার সামনে কিভাবে গড়গড় করে নিজের অনুভূতিটুকু প্রকাশ করে রোজাকে চাইল আদৃশ, যেন ওদের মাঝে কত বছরের সম্পর্ক, কত বছরের প্রেম। রোজা একরাশ হতাশা আর অস্থিরতা নিয়ে অপেক্ষা করছে সবকিছু সমাধান হওয়ার আশায়। বাবার সামনে কিভাবে মুখ দেখাবে ও, আর মা সুলতানা তো ওকেই ভুল বুঝবে। কিভাবে যে কি হবে ভাবতেই ওর হৃদযন্ত্রে হালকা কাঁপুনি অনুভব করলো। আচ্ছা, ভালোবাসার অনুভূতিগুলো ঠিক কেমন হয়? রোজা এই অভাবনীয় মুহূর্তে এসে মনোযোগ দিয়ে ভাবনার গহীনে পা রাখল। দরজা জানালা বন্ধ করে একলা ঘরে বসে বেহায়া লোকটার কথা ভাবা, চুপি চুপি বালিশে মুখ গুজে তার কথা ভেবে অস্থির হওয়া। হাজারো লোকের ভিতরে শুধু বেহায়া মানুষটার কণ্ঠস্বর শুনতে চাওয়াটাকে কি বলে আখ্যায়িত করবে? সকাল দুপুর রাতে এই মানুষটাকে নিয়ে কল্পনায় ডুবে থাকার মুহূর্তগুলোকে কি ভালোবাসা বলা যায়? আর এই সুন্দর মুহূর্তগুলোর সমাপ্তি ঘটে না বলেই কি অনুভূতিগুলোও রয়ে যায় অসমাপ্ত? আর এই অসমাপ্ত অনুভূতিগুলোই বোধ হয় ভালোবাসা। সত্যি প্রেম নীরবে এসে কখন যে বুঝিয়ে দিয়ে গেল ভালোবাসার অনুভূতি, সেটা রোজা নিজেই টেরই পেল না। লিভিং রুমে তখনও আদৃশ্যের অদ্ভুত ও অসংলগ্ন কথা চলতেই আছে। সবাই থমথমে ভঙ্গিতে বসে আছে। ছেলের কথাগুলো শুনে ইনায়াত সাহেব পরিস্থিতি সামলাতে বললেন, ঘরে যাও আদৃশ, এখন এসব কথা বলার সময় নয়। আদৃশ বাবার কথায় পাত্তা না দিয়ে ভ্রু কুঁচকে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসাসূচক কণ্ঠে বলল, তুমি রোজাকে পুত্রবধূ হিসেবে পছন্দ করবে না? ইনায়াত সাহেব বোকা বোকা দৃষ্টিতে রোজার বাবার দিকে তাকালেন। রোজার কাণ্ডে লজ্জায় তার ইচ্ছে করছে কোনো গর্তে গিয়ে লুকিয়ে পড়তে, কিন্তু তিনি বাড়ির কর্তা। হুট করে এখান থেকে চলে যাওয়া সম্ভব নয়। এই কঠিন পরিস্থিতিতে পড়ে তিনি উপলব্ধি করলেন পরিবারের কর্তা হওয়ার কত যন্ত্রণা। তার নিজের ছেলে তাকে এমন লজ্জায় ফেলছে। আজিজুর সাহেব কিনা কি ভাবছেন কে জানে। আদৃশ্যের প্রশ্নে তিনি হালকা কেশে উত্তরে বললেন, হ্যাঁ হ্যাঁ করব, কেন করব না, অবশ্যই করব। রোজা তো অনেক ভালো আর মিষ্টি মেয়ে। বাবার কথায় ভরসা পেল আদৃশ। একে একে মিতালি, নিশিতা আর ইমতিয়াজ সাহেবকে একই প্রশ্ন করল। সকলেই পজিটিভ রেসপন্স করল। আর বাড়ির ছোটরা তো আগে থেকেই রাজি। অতপর আদৃশ আজিজুর সাহেবের পাশে বসলেন। খানিকক্ষণ সময় নিয়ে সরাসরি অনুরোধ করল, আপনার মেয়েকে আমাকে দিয়ে দিন না আঙ্কেল, আই প্রমিস, ওকে আমি খুব ভালোবাসবো, শুধু আপনি ওকে আমাকে দিয়ে দিন। বলেই আজিজুর সাহেবকে কিছু বলার সুযোগ না দিয়ে কিছুটা সময় থেমে চেহারার কাঠিন্যতা মিশিয়ে বলল, আর আপনি না দিলেও সমস্যা নেই, আমি নিজেই ওকে নিয়ে নিতে পারবো। আজিজুর সাহেব এতক্ষণে মুখ খুললেন। তোমার কি মনে হয় আমি না দিলে আমার মেয়েকে তুমি নিতে পারবে? সব কিছু এতই সহজ যে চাইলে আর পেয়ে গেলে? আদৃশ আত্মবিশ্বাস নিয়ে বলল, অবশ্যই, কারণ ও আমাকে ভালোবাসে। সবচেয়ে বড় কথা, আমি ওকে ভালোবাসি। তুমি ভালোবাসো বলেই আমার মেয়ে তোমার হয়ে যাবে। আর আমার মেয়েকে আমিও ভালোবাসি, ওর মাও ভালোবাসে। এত বছরের ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে ও তোমার সাথে যাবে এই কদিনের ভালোবাসার জন্য? ব্যাপারটা কেমন না? আজিজুর সাহেবের কণ্ঠে রাগ নেই, তেজ নেই। খুবই শান্তভাবে, শালীনভাবে তিনি নিজের অভিব্যক্তি ব্যক্ত করছেন। তিনি যেন আদৃশ্যের কথাগুলোই বেশ মজা পাচ্ছেন। তার কথা শুনে আদৃশ কপাল কুঁচকে বলল, তার মানে আপনি আপনার মেয়েকে দেবেন না? আজিজুর সাহেব ব্যগ্র কণ্ঠে বললেন। আমি তো একবারও সে কথা বলিনি। আদৃশ অপলক দৃষ্টিতে তাকালো। মানে কি বোঝাতে চাইছেন আপনি আঙ্কেল? দেখুন, আমার পরিবারের সবাই রাজি, এখন আপনারা মতামত দিলেই শুধু চলবে। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি বলেই এসব আপনাকে বললাম। এখন আপনি ভেবে দেখুন কি করবেন। আর চলবেন? আমি ভাবলেই তো আর চলবে না। মেয়ে তো আমার একার না, ওর মা আছে, চাচা চাচি আছে। তাছাড়া মেয়ের নির্দিষ্ট মতামত থাকতে পারে। দেখা গেল সবাই রাজি, কিন্তু আমার মেয়ে হুট করে ঠিক করলো তোমাকে বিয়ে করবে না। সব দিক বিবেচনা করে দেখতে হবে। প্রায় অনেকক্ষণ যাবৎ আমার মনে একটা প্রশ্ন বারবার মনে উকি দিচ্ছে। সেই প্রশ্নের মানেটা আমাকে বোঝাতে পারো? তাহলে আমি বিয়েতে রাজি। তারপর অন্যান্য সদস্যদেরকে তুমি যদি বিয়ের জন্য রাজি করাতে পারো, তাহলে আমি অবশ্যই তোমার সাথে রোজার বিয়ে অনুমতি দেব, নয়তো না। এখন আমি কি প্রশ্নটা তোমাকে করতে পারি?
আত্রিশ রোজার বাবার কথা শুনে উৎফুল্ল হলো। তার মানে আজিজুর সাহেব 90% মত দিয়েই ফেলেছেন। কিন্তু কোনো প্রশ্ন করবেন এটা জানার কৌতূহল জাগাতেই ওর মাথা নেড়ে সায় জানিয়ে বলল, অবশ্যই। বিয়ের মতো একটা রাজকার্য করতে গেলে একটু প্রশ্নের সম্মুখীন হতেই হয়। আজিজুর সাহেব হাসলেন। ওদিকে বাড়ির সবাই বিমূঢ় চেহারা নিয়ে দুজনের কার্যকলাপ দেখছে, যেন কোনো সিনেমার শেষ অংশে টান টান উত্তেজনা রাখতে পরিচালক ভিন্ন কিছু ভেবে রেখেছে। মেয়ের বাবা রাজি, কিন্তু তার নাকি আবার প্রশ্ন আছে। সবার ভাবনার মাঝেই আজিজুর সাহেব আদ্রিশকে প্রশ্ন করলেন, তোমার বয়স কত? আদ্রিশ হকচকিয়ে ভ্রু কুচকাল। 28। আজিজুর সাহেব ঠোঁটে চওড়া হাসি ঝুলিয়ে বললেন, তার মানে তোমার বিয়ের বয়স আরও বছর 7 আগেই পেরিয়ে গেছে। যাই হোক, এটা কেন সমস্যা না। আমি মূল কথায় আসি। তোমার আচার আচরণের কেন মনে হচ্ছে তুমি এখন 12-13 বছরের এক ছোট্ট এক কিশোর, যে কিনা চকলেট খাওয়ার বায়নার মতো বাবার কাছে বউয়ের আবদার করছে। আদ্রিশ কথার মর্ম উদ্ঘাটন করতে পারল। আসলেই ওর আচরণ একটু অস্বাভাবিক। সচরাচর এমন ব্যবহার সে করেই না বলতে গেলে, কিন্তু আজ ওর চিন্তা ভাবনা সব গুলিয়ে যাচ্ছে। আদ্রিশ নিচু স্বরে বলল, জ্বর তো, তাই এমন ব্যবহার আসছে। তবে চিন্তা করবেন না, রোজা আমার সাথে থাকলে এসব জ্বর-টর সেরে যাবে। ওর কাছে ভালোবাসা নামক ওষুধ আছে। ঘরের সবাই নিঃশব্দে হেসে ফেলল। আজিজুর রহমান অট্ট হাসিতে মেতে উঠে ইনায়াত সাহেবের দিকে তাকালেন। নিজের হাসি সামলে তিনি বললেন, আপনার ছেলে খুবই বুদ্ধিমান ভাই। এই বুদ্ধিমান ছেলের সাথেই অবশ্যই আমার মেয়ের বিয়ে দিতে রাজি। রোজার বাবার মতামত পেয়েই আদ্রিশ সেখান থেকে রুমে চলে এলো। মনে হচ্ছে বুক থেকে ভারী পাথরটা নেমে গেল। ইস, রোজাকে যদি নিজে এই খবরটা দিতে পারত তাহলে সবচেয়ে বেশি শান্তি লাগতো। কিন্তু অহংকারী রোজা ঘরের দরজা বন্ধ করে বসে আছে। নেহার বিয়ের জন্য শরীরের ওপর দিয়ে যা ধকল গেছে তাতে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই ঘুমে ডুবে গেল আদ্রিশ। ওদিকে আজিজুর সাহেবের কথা শুনে ইনায়াত সাহেব অবাক হয়ে বললেন, সত্যি বলছেন ভাই? কোনো খোঁজ খবর নেবেন না আমাদের ছেলের? তাছাড়া বড় ভাইয়ের মতামতের তো একটা ব্যাপার আছে। আজিজুর সাহেব আলতো হেসে বললেন, আপনি জানেন না আপনার ছেলে কি কি করেছে। ঘরের সবাই প্রায় একসাথেই চমকালো। মানে? আজিজুর সাহেব বললেন, রোজা গ্রামে যাওয়ার পরপরই কোনো একদিন আপনার ছেলে বড় ভাইয়ের কাছে ফোন করে নিজের পছন্দের কথা সব কিছু খুলে বলে। রোজাকে নিয়ে আপনাদের বাড়িতে একটা সমস্যা হয়েছিল, তখন জানতে পারে বড় ভাই। অবশ্য মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ক্ষমাও চায়। পরে আপনাদের ছেলের সম্বন্ধে খোঁজ নেয় বড় ভাই। ওর ব্যবহার আর কোয়ালিফিকেশন দেখে বড় ভাইয়েরও খুব মনে ধরে। আর বড় ভাই যেহেতু পছন্দ, সেখানে আমার না বলার প্রশ্নই আসে না। এজন্য মেয়ের জন্য আসা সম্বন্ধগুলোও না করে দিই, যেটা আমি আর বড় ভাই ছাড়া আর কেউই জানে না। এখন যেহেতু ছেলে মেয়ে দুজনের পছন্দ, সেখানে আমরা আর কি বাধা দেবো বলুন? এই ঘটনা শুনে সবাই যতটা না অবাক তার চেয়ে বেশি হতভম্ব হলেন সুলতানা। তার স্বামী এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনাই করলো না। রোজা তো তারই মেয়ে। এতক্ষণ যাবৎ তিনি পুরো ব্যাপারটা চুপচাপ করে শুনলেন। রোজা আদ্রিশের বিয়েতে যে সবাই রাজি এটা পরিষ্কার বুঝে গেলেন তিনি। স্বামী ভাসুর যেখানে রাজি সেখানে প্রতিভক্ত সুলতানা কখনোই দ্বিমত করবে না। পাত্র ভালো, সুদর্শন, ভালো চাকুরি করে, এক্ষেত্রে পাত্রকে সোনার টুকরো বলাই যায়। তার উপর রোজাকে ভালোবাসে। সচরাচর এমন পাত্র পেলে কেউ হাতছাড়া করতে চাইবে না। তবুও মনের দোটানাকে দূর করতে তিনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন। তারপর তিনি নিশিতাকে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, আপা, আমার মেয়ে যদি তোর বাড়ির পুত্রবধূ হয় তোর সংসারে কোনো ঝামেলা হবে না। নিশিতা অবাক গলায় বলে উঠল, কিসের ঝামেলা? আমার মেয়ে তো গ্রামে বড় হয়েছে, নেয়া ফেয়াদের মতো এত আধুনিকতায় চলাফেরা করেনি, কথাও কম বলে, মোটামুটি কাজ টাজ পারলেও এত লোকের কাজকর্ম তো একা সামলাতে পারবে না। তোর যা যদি এই নিয়ে ঝামেলা করে তাহলে তোর সংসারেও তো অশান্তি নেমে আসবে, তাই না? নিশিতা বোনের কথার পরিপ্রেক্ষিতে বললেন, মোটেও এমন কিছু হবে না। আমার বড় জায়ের মতো ভালো মানুষ দুটি তুই কোথাও পাবি না। একমাত্র ছেলের বউকে দিয়ে সে কাজ করাবে নাকি? আর সে বউ যদি আমাদের রোজাই হয় তাহলে তো আরো না। নিজের মেয়ের মতো ভালোবাসেও আমি নিশ্চিত বলতে পারি বড় ভাবের মতো আর কেউই রোজাকে
এভাবে আগলে রাখবে না। তুই তো দেখিস আমার যাকে খারাপ মনে হয়েছে তোর। সুলতানা ভেবে দেখলেন নিশিতার কথা যুক্তিযুক্ত। মিতালি খুবই নম্রভাষী মহিলা। রোজার সঙ্গে তার সম্পর্ক বেশ ভালোই। তিনি মাথা নেড়ে বললেন, না, তেমন মনে হয়নি। নিশিতা শান্ত গলায় বললেন, তাহলে তুই আর বিয়েতে অমত করিস না। তাছাড়া আমি তো আছি রোজাকে দেখে রাখার জন্য। কোনো সমস্যা তৈরি হতেই দেব না। ওর জন্য আমার সংসারের সুখ বই কি অন্য কিছু আসতেই পারে না। তুই চিন্তা করিস না। বোনের কথায় নিশ্চিত হয়ে ভরসা পেলেন সুলতানা। বিয়েতে দ্বিমত করার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তিনি সেটা করলেন না। মনের কোণে রাগের স্ফুলিঙ্গটাকে ধামাচাপা দিয়ে তিনি হাসি মুখে মেয়ের ভবিষ্যৎ জীবন সুন্দর হওয়ার জন্য দোয়া করলেন।